লেখক কুম্ভকর্ণের ক্যালেন্ডার রহস্য। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। শহরে হালকা শীতের আমেজ এসেছে। বিকেলটা যেন খুব কৃপণ হয়ে গেছে। ঝুপ করে সন্ধ্যা নেমে আসে। সকালবেলা ব্যালকনিতে রাত্রি দাঁড়িয়ে কফির মগটা নিয়ে। রাতের ছাতিমের গন্ধটা এখনো মিলিয়ে যায়নি। গত মাসে সে তার শ্বশুর বাড়ি গিয়েছিল। বিয়ের পর এই প্রথমবার। অনুপমের সাথে তার বিয়েটা দুপক্ষের বাড়ি থেকে কেউ মেনে নেয়নি। কিন্তু এই বছরটা যেন একটু আলাদা। বরজোড়া থেকে তার দাদুর চিঠি বা অনুপমের সঙ্গে তার শ্বশুরবাড়ি যাওয়া দুই বাড়ির সাথে সম্পর্কটা অনেকটা সরল করে দিয়েছে। অনুপম অবশ্য বলতো, দেখিস সব মিলে যাবে, জীবনটা তো রং মিলান্তির খেলা, দুটো তাস মিলল না বলে খেলা ছেড়ে যেতে নেই রে। নিজের মনে হেসে উঠল রাত্রি। মোবাইলটা বেজে উঠল রেশমির ফোন। হ্যালো, ভালো আছি রে, তুই কেমন আছিস? না রে, আজ আর বেরোবো না। চলে আয়, ব্রেকফাস্টটা নয় একসাথে করব। ওকে, 8:30, লোকেশনটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। চল, টাটা। ফোনটা রেখে দিয়ে ঘড়িটার দিকে তাকালো রাত্রি। পাক্কা 7টা বাজে। অনুপম এখনো বিছানায় ল্যাদ খাচ্ছে। সারা ড্রয়িং রুমে তুমুলভাবে অগোছালো। গতকাল রাতে মেলা থেকে নানা রকমের মুখোশ কিনে এনেছে অনুপম। মুখোশ নিয়ে নাকি সে গবেষণা করবে। নানা দেশের মুখোশ নিয়ে একটা নাতি দীর্ঘ বক্তব্য দিয়েছে। শুনে রাত্রি বলেছিল, আজকালের মানুষের তো মুখোশ লাগা উচিত নয়, তার মুখটাই শ্রেষ্ঠ মুখোশ। হাজার অনুভূতির মাঝেও মুখটা একই থাকে, ভাবলেশহীন। অনু, ওঠ, তোর বান্ধবী আসছে, একসাথে ব্রেকফাস্ট করবে। তুই বরং কিচেনটা সামলা, আমি ঘরগুলো একটু গুছিয়ে নি। অনুপম বালিশটা কানে চেপে পাশ ফিরে শুলো। অনু, তুই উঠবি নাকি আমি জল আনবো? উফ, রবিবারও শান্তি নেই। একরাশ বিরক্তি অনুপমে উঠে বসল। সোনা, তোমার পুলিশ বান্ধবী আসছে, মুখ ধুয়ে চটপট কিচেনে যাও। রাত্রির কথায় যেন আদুরে রাগ। কি ব্যাপার বলতো? জানি না, তবে গলা শুনে মনে হলো কোনো কেসে আটকেছে। তোর হেল্প লাগবে। আমার নয়, আমাদের সাহায্য, বুঝলেন ম্যাডাম? ঘড়িতে কাটায় কাটায় 8:30। কলিং বেলটা বেজে উঠল। হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া, ঝরা শেফালির পথ বাহিয়া। অতিথি দুজন রেশমি আর তার সহকারী দত্তবাবু। দত্তবাবুর রাত্রিদের আলাপ আগেই ছিল। সাব ইন্সপেক্টর চাকরি আছে আর বছর 3। একজন অতিরিক্ত অতিথি নিয়ে আসার জন্য রেশমি একটু বিব্রত। কিন্তু ওপরতলার আদেশে তাকে সঙ্গে নিয়ে আসতে হয়েছে। টুং করে একটা মেসেজ ঢুকল, বাঙালি বাড়ির রান্নাঘরে একজন অতিরিক্ত লোকে রান্না করা থাকে, বিব্রত হোস না। রাত্রির লেখা। রেশমির শুধু তাকিয়ে মুচকি হাসল। যাই হোক, তারা দুটো ঘটনার কথা বলল। ঘটনা 1। পরগনা জেলার মথুরাপুর এক মফস্বল শহর। দুর্গাপুজোর রেশ সবে মাত্র শেষ হয়েছে। মফস্বল বাঙালি পরিবারগুলোর মন আরও খারাপ। তাদের প্রিয়জনদের এবার বিদায় নেবার পালা। যে যার কর্মক্ষেত্রে ফিরে যাবে। সেই রকমই এক পরিবার প্রীতম মণ্ডলের। ভদ্রলোক বিপত্নিক, একমাত্র পুত্র কর্মসূত্রে পুনাতে থাকে। প্রীতমবাবুর ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। নিজে ব্যাংকের করণিক ছিলেন। তিনি খুন হলেন। ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তার বাড়িতেই। আর অদ্ভুত ব্যাপারটা হলো, মৃতদেহের মুখটা মুখোশ নিয়ে ঢাকা। কুকুরের মুখোশ, কিন্তু মুখোশটা সাধারণ মুখোশের মতো নয়, তার সঙ্গে একটা চিরকুট। একে একে নিভিবে দেউটির খেলা, কুকুরটা গেল, এবার হবে ইঁদুর পালা। শুয়োর সাপটাও আছে পরের লাইনে, বড় ব্যাটাটাও মরবে এবার নিজের আগুনে। লোকাল থানা খুনের কোনো মোটিভ খুঁজে পায়নি। কিছুদিন পর কেসটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু পরের ঘটনার পর পুলিশ একটু নড়ে চড়ে বসে। ঘটনা 2। পরের ঘটনাস্থল নিউ ব্যারাকপুর। এটাও পরগনা জেলা, তবে মথুরাপুর থেকে 150 কিলোমিটার দূরে। এবার খুন এক পুলিশের হেড কনস্টেবল পরিতোষ পাল।
মথুরাপুরের ঘটনার 1 মাস পরে, মানে নভেম্বরের মাঝামাঝি। পরিতোষবাবুর ট্রাক রেকর্ড ভালো নয়। পুরো ক্যারিয়ারে ঘুষ নেবার জন্য 2 বার সাসপেন্ড হয়েছেন। ওনার চাকরি আর 2-3 বছর ছিল। পুলিশ মেসে একাই থাকতেন, মানে ফ্যামিলি ছাড়া। খুনের স্টাইল একদম একরকম, মানে শ্বাসরোধ করে খুন। মৃতদেহের মুখটা মুখোশ দিয়ে ঢাকা, এবার ইঁদুরের। প্রীতমবাবুর লাশের পাশ থেকে পাওয়া চিরকুটে লেখা মিলে গেল, এবার ইঁদুরের পালা। এবারও একটা লেখা মিলেছে, ইঁদুর তুমিও গেলে তল, শুকরেরও মিলবে একই ফল, সাপটাও যাবে বড় আগুনে, বছরের হিসাবগুলো নেব যতনে। শহরতলির ঘটনা বলে সংবাদপত্রে বিশেষ জায়গা করতে পারিনি। তার মধ্যে আবার রাজ্যে চিটফান্ডগুলো একে একে ফেল করাতে ব্যাপারটা ফুটেজ পায়নি। রেশমি বলা শেষ করল। অনুপম এতক্ষণ মাথা গুজে খেয়ে যাচ্ছিল। রাত্রি নিজের স্বভাব মতো নোট নিয়ে চলেছে। একটা বিশ্রী ঢেকুর তুলে অনুপম জিজ্ঞেস করল, দুজনের মধ্যে কোনো লিঙ্ক আছে? না, ওসব এখনো দেখা হয়নি, তবে ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে। পুলিশ লাইনে এসে পুলিশ খুন হওয়াটা ডিপার্টমেন্ট মানতে পারছে না, তাই কমিশনার তোদের হেল্প নিতে বলেছে। রেশমি খুব দৃঢ়ভাবে কথাগুলো বলল। যেই হোক, খুব ডেঞ্জারাস একটা প্ল্যান করেছে। যাবার সময় মুখোশের ছবিগুলো আর অন্য সব ডিটেলস দিয়ে গেল রেশমি। অনুপম খুব খুঁটিয়ে দেখতে লাগলো ছবিগুলো। অনু, একটা কথা দেখ, তুই কাল মুখোশগুলো কিনলি, আর আজ তোর বান্ধবী তোর জন্য মুখোশের কেস নিয়ে এলো। কত কেয়ারিং! রাত্রি হেসে কথাগুলো বলল। অনুপম একটু হাসল, তারপর গম্ভীরভাবে বলল, কেসটা ভোগাবে মনে হচ্ছে রাত্রি। প্রতি শহরের নিজের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, আর সেই শহর যদি 300 বছরের তরুণী হয়। এই শহরের অন্যতম পরিচিত শব্দ মেস। মেস শব্দটা বাংলা না ইংরেজি সেটা নিয়ে তর্ক হতেই পারে। যদি ইংরেজিটা মেস ধরা হয়, সেটা বাংলা করলে হয় জগা খিচুড়ি, মানে নানা রকম শাকসবজি দিয়ে বানানো খিচুড়ি। সেই দিক থেকে ধরলে বাংলা আর ইংরেজি দুটোতেই শব্দর ভাবটা একই। সারা রাজ্য থেকে আসা শাকসবজি মানে মানুষগুলোর সহাবস্থান বা খিচুড়ি। শহরের বুকে এমনই এক মেস আছে গোপ লেনে। মেসের বয়স 100 তো হবেই। তবু সকালবেলা কলতলার লাইনে চিৎকার শুনলে মনে হয় সদ্য যৌবনের কোনো যুবক। তার পোশাক জীর্ণ, মানে দেওয়ালে রং নেই, তবু তার জীবনে প্রাণ আছে। যাই হোক, মেস নিয়ে লিখতে বসলে শেষ হবে না। শহরের প্রতিটি মেস এক একটা দুর্দান্ত উপন্যাস। রাত 9টা, গোপলেনের মেসে রাতের খাওয়া কমপ্লিট। লোকজন বসে আড্ডা দিচ্ছে বা তাস খেলছে। বাংলার এখন আড্ডার রসদ হলো চিটফান্ড কেলেঙ্কারি। এই মেসেও তার ব্যতিক্রম নেই। কেউ কেউ আবার টাকাও খুইয়েছে। জানিস তো দীপু, এই চোরগুলোকে ফাঁসি দেওয়া উচিত। উত্তেজিতভাবে কথাগুলো বলল উত্তম। বেচারা এই বাজারে 36,000 টাকা খুইয়েছে। বেসরকারি অফিসের কত আর মাইনে। তোকে বলেছিলাম তো, কষ্টের পয়সাগুলো জলে গেল একেবারে। দীপক বরাত জোরে লোভটা এড়িয়েছে। কিন্তু কোনো এর সমাধান নেই। শালা সরকার কিছু করবে না? লোভ করবে তুমি, আর তার কিছু হলে সরকার দেখবে? আলোচনার আগুনে যেন ঘি পড়ল। পেছনে বসা এক ভদ্রলোক এতক্ষণ চুপ ছিল। লোকটি স্বঘোষিত ফেং সুই বিশারদ। নাম নারায়ণ বসু, মেসের নাম নারায়ণ। বয়স 30-এর একটু বেশি হবে, কিন্তু মেসে তার বয়স মাস 6 হবে। তবে দীপক, এতে তোরও দোষ আছে। তোকে বলেছিলাম একটা মূর্তি রাখ, বুদ্ধা অফ ওয়েলথ। 2 পয়সা খরচ করলে আজ তোর এই দিন আসতো। আগারওয়াল সাহেব ওই ফান্ড থেকে লাখ টাকা কামালো। শান্তভাবে কথাগুলো বলল নারায়ণ। তুই আর মারাস না নারায়ণ, সবাই তাহলে ওই বুদ্ধ কিনেই বড় লোক হতো। দীপকের কথায় অবজ্ঞার সুর। এই বাঙালির দোষ, শুধু সন্দেহ, তাই অন্য জাতগুলো থেকে শুধু পিছিয়ে পড়ছে। নারায়ণ আরও কি সব বলতে উত্তম থামিয়ে দিল। একটা বিড়ি ধরালো উত্তম, তারপর খুব করুণভাবে জিজ্ঞাসা করল,
টাকাটা সত্যি পাবো না বল, আর চোরগুলোরও শাস্তি হবে না, তাই না রে? কিছু মনে করিস না ভাই, আমরা সবাই তাড়াতাড়ি বড়লোক হতে চাই, তাই আমরা বারবার ঠকে যাই। এই ঘটনা তো বছর 30 আগেও ঘটেছিল। সঞ্চয় ব্যাংক হয়তো আমরা সবাই ভুলে গেছি। দীপকের কথাগুলো খুব রুক্ষ লাগলো উত্তমের। তা ঠিক বলেছিস, ওর মালিকটাও মাস 3 আগে ছাড়া পেল। ব্যাটার ফাঁসি হওয়া উচিত ছিল। শুনেছিলাম ওনাকে ফাঁসানো হয়েছিল। চুরি করেছে অন্য লোক আর জেল খেটেছেন উনি। নারায়ণ এতক্ষণ চুপ করে থেকে কথাগুলো বলল। হ্যাঁ, সেই কথাটা তোকে বুদ্ধা এসে বলে গেছে। উত্তমের কথায় হেসে উঠল দীপক। আমিও তাই জানতাম রে দীপু। কথাটা আড্ডায় নতুন অতিথি মেসের পুলিশ কাকুর, সবার থেকে বড় এবং মেসের পুরনো বাসিন্দা, সবাই সমঝে চলে। তাই কাকু? হ্যাঁ, আমি তখন সবে চাকরিতে ঢুকেছি। সাহেবরা সব তাই বলতো, নিজের লোক যদি ঠকায় মানুষ কি করে বলতো। তবে আমি পুরোটা জানি না, সব শোনা কথা। এবার যা, সব শুতে যা, কাল আবার সবার অফিস। নারায়ণ, তুমি পারলে একবার আমার ঘরে এসো, ম্যাডাম কিছু জিনিস তোমায় অর্ডার করেছেন। শহরের ঘড়িতে তখন মাঝরাত। শহরের একটু বিশ্রাম নিচ্ছে আগামীকালের জীবন যুদ্ধের জন্য। রেশমি চলে যাবার পর অনুপম আর রাত্রি নিজেদের মধ্যে কাজটা ভাগ করে নিল। অনুপমের ভাগে মুখোশ, রাত্রির ভাগে কবিতা সূত্র। বেশ কয়েক ঘন্টা গোয়েন্দা দম্পতির বাড়িতে এক দারুণ নিস্তব্ধতা। দুজনেই ল্যাপটপ নিয়ে বসে অনুপম মুখোশগুলোর ইমেজ সার্চ করে চলেছে, রাত্রি খুঁজে চলেছে কবিতার গূঢ় অর্থ। দুপুরে নিজেদের নোটবুকগুলো নিয়ে একসাথে বসল। বুঝলি অনু, মনে হয় খুনের একটা মাস্টার প্ল্যান আছে। মানে 4-5 জনকে খুনের পরিকল্পনা আছে। কুকুর, ইঁদুর, শুয়োর আর সাপ, এই 4 জন। তার মধ্যে 2 জন খতম, কিন্তু 5 নম্বরটা মরবে নিজের আগুনে। এটাই বোঝা যাচ্ছে না। বছরের হিসাবগুলো এটাও বোঝা গেল না। কিন্তু গম্ভীরভাবে বলল রাত্রি, মুখোশগুলো গুগল ইমেজ সার্চেও পেলাম না। অদ্ভুত টাইপের জিনিসগুলো। অনুপম ছবিগুলো দেখতে দেখতে কথাগুলো বলছিল। অনু, তুই মেলা থেকে মুখোশের দোকানের ফোন নাম্বার এনেছিস না? ওনাকে একবার ফোন কর। কিছুটা থামল রাত্রি। তবে মনে হচ্ছে 2 ভিকটিমের মধ্যে কোনো লিঙ্ক আছে। একদম, দাঁড়া, মুখোশের দোকানে একবার ফোন করি। রেশমিকে ফোন করে ভিকটিমদের বাড়ির সাথে কথা বলতে হবে। রাত্রি কাজগুলো পরপর সাজিয়ে লিখে নিল। দিনের শেষে নোটবুকটা যা আপডেট হলো তা মোটামুটি এই রকম। খুব উৎসাহ ব্যঞ্জক না হলেও হতাশাজনকও নয়। কাল সকাল 11টা নাগাদ অনুপম নিউ মার্কেটে যাবে মুখোশের দোকানে। ছেলেটিকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো দেখেছে, বিশেষ কিছু বলতে পারেনি, তবে ছবিগুলো একবার নিয়ে যেতে বলেছে। প্রীতম মণ্ডলের ছেলের সাথে স্কাইপেতে কথা হয়েছে। রেশমিও কলে ছিল, যা বোঝা গেল পিতা পুত্রের সম্পর্ক খুব একটা মধুর নয়। তার মাতৃদেবীর চিরবিদায়ের 3 বছর বাদে সে কলকাতায় ফিরেছে। প্রীতমবাবুর কর্মজীবনে প্রচুর বিচ্যুতি ছিল, যার ফল ভুগতে হয়েছে তার পুত্র আর স্ত্রীকে। কর্মজীবনের গোড়ার দিকে টাকি, সমবায়, সঞ্চয় ব্যাংক ইত্যাদি প্রচুর জায়গায় সে কাজ করেছেন, কিন্তু নিজের লোভ সামলাতে পারেননি। জীবনের শেষে দিকে পাল্টে গিয়েছিলেন। কিন্তু লোকের ভূত যে তার ভবিষ্যৎকেও তাড়া করে, তার স্ত্রী পুত্র কোনোদিনই তাকে ক্ষমা করেনি। অভিমানগুলো ধীরে ধীরে অভিযোগে পরিণত হয়েছে। তবে তার পুত্র খুনির শাস্তি চায়। পরিতোষ পাল খুব গরিব পরিবারের সন্তান। তবে এখন শহরে বাইপাসের ধারে 2টি ফ্ল্যাট, বেনামে প্রচুর জমি। পরিমাণ দেখলেই বোঝা যায় তিনি যথেষ্ট করাপ্ট। এমন একজনের ক্ষতি করার লোকের অভাব হবে না। তার বাড়ির লোকের সাথে কথা বলে বিশেষ কিছু পাওয়া গেল না, কিন্তু কিভাবে 2টো ভিন্ন পেশার লোক একই সুতোয় গাঁথা সেটাই বোঝা মুশকিল। সোমবারের সকালের নিউ মার্কেট রবিবারের ছুটি কাটিয়ে এখনও আড়ামোড়া দিয়ে পুরোটা জাগেনি। ফ্লোরিস এ ব্রেকফাস্ট সেরে রাত্রি গেল অফিস, আর অনুপম হাঁটা শুরু করল। শহরের এই দিকটা বেশ অন্যরকম।
চারিদিকে সবুজ আর বিশাল সব গাছের সারি। তবে এই সবুজের কোনো কৃত্রিমতা নেই, খুব আপন এই সবুজ। তাদের সোসাইটিতেও প্রচুর সবুজ, কিন্তু বড্ড বেশি যেন সাজানো। অনুশাসন মেনে বেড়ে উঠছে। সবুজ রং তো কারোর কথা শোনে না। দোকানটা বেশ বড়, তবে দোকানের মালিক আলম সাহেব এখনো আসেননি। দোকানে আছেন তারই এক কর্মী, নাম তন্ময় রায়, সবাই তনু নামে ডাকে। বয়স 30-এর দরজায়, মাস্ক প্যালেসে সে আছে বছর 8। আলম বাবু তাকে অনুপমের কথা আগেই বলে দিয়েছিলেন, তাই তনুকে বেশি কিছু বলতে হলো না। কিছুক্ষণ কথা বলার পর অনুপম বুঝতে পারল তনুর মুখোশ সম্পর্কে বেশ জ্ঞান আছে। পৃথিবীর সবচেয়ে পুরনো মুখোশটা 9000 বছরের পুরনো। 5টি মহাদেশের মুখোশের ইতিহাস বিভিন্ন। এশিয়ার দেশগুলোর মধ্যে আরব, কোরিয়া বা চীনের মুখোশের ইতিহাস বেশ সমৃদ্ধ। অনুপম মুখোশের ছবিগুলো বার করে তনুকে দেখালো। তনু যেন নিজেকে সামলে নিল। না, তেমন কিছু বলতে পারল না সে। 1-2 করে খরিদ্দার আসা শুরু করেছে। তনুও ব্যস্ত হয়ে পড়ল। অনুপম বসে থাকলো আলম বাবুর জন্য। সময় কাটানোর জন্য টেবিলে রাখা পুরনো খবরের কাগজগুলো পড়তে থাকলো। এখন একটাই খবর, চিটফান্ড। বিশেষ একটা খবরে তার নজর আটকালো। সঞ্চয় ব্যাংকের মালিক মুক্ত। 4 মাস আগে সে মুক্তি পেয়েছে। বছর 30 আগে ভুলগুলো থেকে মানুষ কোনো শিক্ষা নেয়নি। ঘড়িতে 12টা 10। আলমবাবুর কোনো পাত্তা নেই। তাকে ফোনে ধরা যাচ্ছে না। অগত্যা অনুপমকে উঠতেই হলো। দোকান থেকে বেরিয়ে রাত্রিকে ফোন করল সে। আলম এলো না বুঝলি? আমাকে কাটালো কিনা ঠিক বুঝতে পারলাম না। অন্য একটা খটকা লাগছে। একটু ন্যাশনাল লাইব্রেরিটা ঘুরে আসি। বাড়ি ফের, তারপর নয় কথা হবে। অনুপম ফোনটা রাখল। ট্যাক্সি ধরে সোজা লাইব্রেরিতে। বিকেল বেলাতে যখন সে বেরোলো তখন তার নোটবুকে অনেক প্রশ্ন। রাত্রি অফিস থেকে ফিরলে দুজনে সারাদিনের ঘটনাগুলো নিয়ে বসল। মুখোশের ব্যাপারে শুধু আলমের উপর ভরসা করে লাভ নেই। রাত্রি শান্তভাবে কথাগুলো বলল। তবে লাইব্রেরি ঘেটে যা বেরিয়েছে তা কিন্তু বেশ সিরিয়াস। অমল রায়ের সাথে একবার দেখা করলে হয় না অনু? আমিও তাই ভাবছিলাম। তুই একবার রেশমিকে ফোন করে বল ব্যাপারটা। যত তাড়াতাড়ি পারে ততই মঙ্গল। বছরের হিসাবগুলো মিলতে পারে, গম্ভীরভাবে বলল অনুপম। রাত্রির ফোনটা বেজে উঠল। নাম্বার দেখে রাত্রি হেসে বলল, তোর সাথে রেশমির দারুণ টেলিপ্যাথি তো। রাত্রির সব ব্যাপারটাই তাকে বলল। অমল রায় ছাড়া এখন নতুন কিছু ভাববার নেই। 2 ভিকটিমের মধ্যে যোগসূত্র এখনও পাওয়া যায়নি। ন্যাশনাল লাইব্রেরির পুরনো কাগজ ঘেটে যা উদ্ধার হয়েছে তার অনেক কিছুই আজ অতীত। তাই অমল রায়কে খুঁজে পেতেই হবে। এখন শুধু অপেক্ষা ছাড়া কিছু করার নেই। শুধু নিউ মার্কেট পর্বটা বাকি। অনুপম ও রাত্রি দুজনে নিউ মার্কেট গেল। আলমের সাথে দেখা হয়েছে। এই মুখোশ চাইনিজ ঘরানার, বিশেষ স্টক থাকে না। এদিক ওদিক ফোন করে তিনি যা খবর দিলেন তা বেশ আশাব্যঞ্জক। আমার এক বন্ধু মাস 6 আগে ইম্পোর্ট করেছিল। ওর দোকান সামনের গলি থেকে বাঁ দিকে। আপনি যদি একবার আমার সাথে যান খুব ভালো হয়। অনুপম ভীষণভাবে অনুরোধ করল। দাদা, দোকানটা ফেলে কি করে যাই বলুন তো? কেন, তনু আছে তো। ও, আপনার আলাপ হয়েছে? আরে দেখুন না, কাল থেকে ছুটি নিয়েছে। কি যে হয়েছে, গত 3 মাসে 4-5 বার ছুটি নিয়েছে। আর ছুটি নিলে 3-4 দিনের জন্য। এবার মনে হচ্ছে মাইনে কাটতে হবে। অগত্যা তাদেরকে একাই যেতে হলো। নিজেদের পরিচয় দিল মালিককে, কিন্তু খারাপ খবর তাদের কাছে ক্রেতার ডিটেলস নেই। রাত্রি দোকানটাতে চোখ বুলিয়ে নিল। বিল্ডিংয়ে ক্যামেরা দেখে বলল, সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে? না ম্যাডাম, ওটা দিতে পারবো না। আর 6 মাস পুরনো রেকর্ডিং থাকলে হয়। পুলিশ থেকে বললেও না? রাত্রি হেসে কথাগুলো বলল। এদিক ওদিক ফোন করতেই ফুটেজগুলো পাওয়া গেল। ল্যাপটপে বেশ কয়েক ঘন্টার যুদ্ধের পর 3 জনকে চিহ্নিত করা গেল।
দুজন দোকানের পুরনো কাস্টমার, বাকি রইল একজন। দুজনের নাম্বার নিয়ে বিদায় নিল দুজনে। বাড়ি ফিরে প্রথম কাজ নোটবুক আপডেট। বুঝলি রাত্রি, সাবধানে ফোনগুলো করতে হবে। ট্রু কলারে নামগুলো আছে কিনা আমি দেখে নিচ্ছি। একদম। রাত্রির ফোনটা বাজল। ফোনে কথা শেষ করে বলল, 3টে ব্যাপার। 1, অমল রায়ের ঠিকানা পাওয়া গেছে। 2, পরের রবিবার রেশমির বাড়ি নিমন্ত্রণ। আরে বাস, ডাবল ধামাকা, হেসে বলল অনুপম। শহরে এখন শীতের আমেজ। চারিদিকে বড়দিনের কেনাকাটা চলছে। শহর সেজে উঠেছে নানা রঙের আলোতে। তার সাথে দোসর হয়েছে ছাতিমের মাতাল করা গন্ধ। রাত্রির অফিসে কাজের চাপ বেশ হালকা। সকালবেলা দুজনে লোকাল ট্রেনে চেপে বসল। গন্তব্য অমল রায়ের বাড়ি গোপালনগর। লোকাল থানায় জানানো আছে, তবে বিশদে জানানো হয়নি। সকালবেলায় কুয়াশার দাপটটা এখনও কমেনি। নীল ডেনিমে দুজনকে মানিয়েছে বেশ। 1.5 ঘন্টা ট্রেন আর 1/2 ঘন্টা টোটো সফর করে তারা যখন গোপালনগর পৌঁছালো তখন ঘড়িতে 10টা। অমল রায়ের বাড়ি খুঁজে পেতে বেশি সময় লাগলো না। টালির চালের বাড়ি, সামনে কিছুটা জমি যেখানে শীতের কিছু ফুল চাষ করা আছে। ডাক দিতেই ভেতর থেকে সাড়া পাওয়া গেল। এক বয়স্ক মহিলা বেরিয়ে এলেন। রাত্রি এগিয়ে গেল, নিজেদের পরিচয় দিল। কে এসেছে মালতী? এবার এক বয়স্ক পুরুষ বেরিয়ে এলেন। আপনি অমল রায়? অনুপম নিজের পরিচয় দিল। আসুন, ভেতরে আসুন। মালতী, চা বসাও। লোকটি শান্ত এবং অমায়িক। বাড়ির ভেতরে একটা ছোট্ট তবে গোছানো ডাইনিং রুম। আপনি প্রীতম মণ্ডলকে চেনেন? অনুপম সরাসরি প্রশ্নটা করল। ভদ্রলোক বিন্দুমাত্র চমকালেন না। দীর্ঘদিন কারাবাসে হয়তো সব অনুভূতিগুলো শিথিল হয়ে গেছে। কোন প্রীতম? সঞ্চয় ব্যাংকের? কেন, সে আবার চুরি করেছে নাকি? তবে তার তো চুরির বয়স নেই। বড্ড বিশ্বাস করতাম ওকে, বুঝলেন? নিবারণ আর প্রীতম ছিল আমার সবচেয়ে বিশ্বাসী। প্রীতম কখন যে লকার থেকে জিনিসগুলো লোপাট করলো বুঝতেই পারিনি। নিবারণ অবশ্য সাবধান করত। বৃদ্ধের গলায় হতাশার সুর। না, চুরি করেননি। প্রীতমবাবু খুন হয়েছে। রাত্রি নোট নিতে নিতে কথাগুলো বলল। মুচকি হাসলেন অমলবাবু। ভালোই হয়েছে, একটা চোর কমলো আর কি। আর পরিতোষ পালকে চিনতেন? রাত্রি আবার প্রশ্নটা করল। কিছুক্ষণ ভাবল অমলবাবু, তারপর বললেন, জীবনে তো অনেক পুলিশই দেখলাম, কাউকে আলাদাভাবে কি মনে রাখা যায়? এবার হেসে ফেলল রাত্রি। অমলবাবু, আমি কিন্তু একবারও বলিনি পরিতোষবাবু কিসে চাকরি করতেন। অমলবাবু এবার সতর্কভাবে বললেন, চোরের কাছে চোর বা পুলিশের সম্পর্কেই মানুষ জানতে চায়, তাই না? উনিও খুন হয়েছেন। এবার অনুপম কথাগুলো বলল। তা আপনারা কি আমায় সন্দেহ করেন? নিয়ে চলুন, আরও একবার নয়, কিছু না করেই শাস্তি মাথা পেতে নেব। নিবারণবাবুর কোনো খবর আছে? প্রসঙ্গটা রাত্রি পাল্টে ফেলল। নিবারণ বসুকে পিটিয়ে মারা হয় শুনেছিলাম। হত্যার নাম ছিল গণধোলাই, কিন্তু মাথা ছিল অন্য কারোর। তবে ওর দেশের বাড়ি ছিল নামখানা। এখন কেউ আছে কিনা বলতে পারবো না। ওকে আর কিছু জিজ্ঞাসা করবেন না দয়া করে। মালতী দেবী চা পরিবেশন করে দরজার আড়ালেই দাঁড়িয়েছিলেন। রাত্রি উঠে দাঁড়ালো। দেওয়ালে ঝোলানো এক ছবিতে চোখটা আটকালো। ইনি কে? আমাদের ছেলে তন্ময়। আপনাদের কাছে হাত জোড় করছি, ওকে এসবে জড়াবেন না। শৈশব বা কৈশোরটা এবারে শেষ হয়ে গেছে ছেলেটার। অমলবাবুকে খুব অসহায় লাগছিল। উনি নিউ মার্কেটে কাজ করেন না? কোথায় এখন? ছুটি নিয়ে তারাপীঠ গেছে। মানও তো ছিল। মালতী দেবী ভেতর থেকে কথাগুলো বললেন। অমলবাবুর বাড়ি থেকে বেরিয়ে রাত্রি রেশমিকে ফোন করল। সঞ্চয় ব্যাংকের কেসটা পুরো ডিটেলস লাগবে। একদম, রবিবার তোর বাড়িতে গিয়ে আলোচনা করব। সারা ট্রেনে অনুপম যেন গুম হয়ে আছে। কিরে, তোর কি হয়েছে অনু? কিচ্ছু না।
বললেই হবে, এত হকার উঠছে, তুই কিছু খাচ্ছিস না। মুচকি হেসে অনুপম বলল, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ যে বিচার। রাত্রি শুধু বলল, ওগুলো মাধ্যমিকের ভাব সম্প্রসারণ অবধি ঠিক আছে। বাড়ি ফিরে গোয়েন্দা দম্পতি নিজেদের নোটবুকটাতে একবার চোখ বুলিয়ে নিল। মুখোশের দোকান থেকে পাওয়া 3টে নাম্বার ট্রু কলার ঘেটে নামগুলো পাওয়া গেল। অনিমেষ ব্যানার্জি, NB, কুন্তল মিত্র। প্রথম দুজনের ফোন বন্ধ আর তৃতীয় জন দেশের বাইরে আছেন। ফোনের সার্ভিস প্রোভাইডার ধরে বাকি দুজনের ঠিকানাটা জোগাড় করতে তাদের একদিন সময় লাগলো। তবে এবারও দ্বিতীয় ব্যক্তির হদিশ পাওয়া গেল না। শহরের তার অস্থায়ী আস্তারা এসে দিন 3 নেই। সকালবেলা ফোনটা বেজে উঠল রাত্রির। অনুপম তখনও বিছানা ছাড়েনি। অনু, ওঠ রে, আবার খুন হয়েছে, এবার বোলপুরে। পুলিশের লোক, বয়স 60-এর কাছাকাছি। শুয়োরের মুখোশ আছে? সঙ্গে সূত্র দিয়েছে। শুয়োরটাও শেষে গেল খয়ারে, সাপটাও যাবে এবার ধীরে ধীরে। আগুনের গোলাতে মরবেন তিনি। দম্পতিরা পেছনে আমার, সেটাও জানি। বটে, সব খবরই জানে তাহলে। আমরাও ঠিক পথে আছি। রাত্রি, বোলপুর তারাপীঠের কাছাকাছি না? তুই কি অমলবাবুর ছেলেকে সন্দেহ করছিস? হিসেব তো তাই বলছে। ওর তো একটা মোটিভ আছে। তবে তুই একবার নামখানা যাবি। মন্দ বলিসনি, তুই অফিসে যা, আমি বরং নামখানা ঘুরে আসি। এবার কিছু করতেই হবে। রেশমি কেস ফাইলসগুলো জোগাড় করেছে? হ্যাঁ রে, পুরোপুরি এখনো আসেনি, কাল হাতে পাবে। বড্ড ঘেটে গেছি রে। কেসটা শেষ হলে একটু ঘুরতে গেলে হয়। জানুয়ারির মাঝামাঝি যাবি? সে নয়, যাওয়া যাবে, কিন্তু জানুয়ারির মাঝে তোর আবার কিসের ছুটি? আরে ওই সময় চাইনিজ নিউ ইয়ার। ওকে, আগে কেসটা সলভ করি। নামখানায় নিবারণ বসুর অনেক খবর পাওয়া গেল। তার সম্পর্কে, তার পরিবারের লোকজন সম্পর্কে অনেক তথ্য জোগাড় করল অনুপম। নামখানার সূত্র ধরে শহরের বিশেষ এক জায়গায় অনুপম গেল। বাড়ি ফেরার পথে রাত্রির ফোন। কেস রিপোর্ট এসে গেছে, আমি আসছি, মনে হয় খুব কাছাকাছি আছি। বাড়ি ফিরতে অনুপমের বেশ রাত হলো। ফ্রেশ হয়ে দুজনের ড্রয়িং রুমে বসে, রিপোর্টে মোটামুটি 8 জন পুলিশের নাম আছে যারা কেসটা সলভ করে, আর প্রধান সাক্ষী প্রীতমবাবু। প্রীতমবাবু, পরিতোষ পাল আর বোলপুরে যে খুন হয়েছেন বাকি রইল 5 জন। কিন্তু বাকি সূত্র বলছে আর 2 জন। কোন 2 জন? গম্ভীরভাবে অনুপম কথাগুলো বলল। রাত্রি গুগল করে চলেছে আর রিপোর্টের নামগুলো দেখে চলেছে। এদিকে আয়, এভাবে দেখ, ঠিক মিলে যাচ্ছে। রাত্রির গলায় উত্তেজনা। অনুপম বেশ খানিকক্ষণ দেখল। সাবাস গোয়েন্দাগিন্নি, সাবাস। কিন্তু কে করছে এসব? অনুপম তাকে সারা দিনের ঘটনাগুলো বলতে থাকলো। বাহ বাহ, কালকে রেশমির বাড়িতেই এর অবসান হোক। দুজনের গলায় যেন আত্মবিশ্বাস ঝরে পড়ছে। রেশমির বাড়িটা বেশ বড়, আয়োজনটা ছোট হলেও জমকালো। পুলিশের বেশ কয়েকজন বড় কর্তারা এসেছেন। তার আগে রেশমিকে বলে দিয়েছিল যে আজই কেসটা সলভ হবে, তাই সবার মধ্যে একটা চাপা উৎসাহ আছে। রাত্রি শুরু করল। খুনগুলো পুরোটাই প্রতিশোধের। বেছে বেছে সঞ্চয় ব্যাংকের সঙ্গে যুক্ত লোকেরা খুন হচ্ছে, কিন্তু এতদিন বাদে কেন? এবং তদন্তকারী 10 জনের মধ্যে কুকুর, ইঁদুর, শুয়োর, সাপ আর বড় কর্তা যে নাকি আগুন বার করে। এবার অনুপম শুরু করল। খুনি ভেবেছে যদি পুলিশ সূত্র পায়ও তাহলে অমল রায় বা তার পরিবারের লোকদের সন্দেহ করবে, কিন্তু অমলবাবু ছাড়া আরও একজন নিরপরাধ হয়েও শাস্তি পেয়েছিল। তাকে পিটিয়ে মারা হয়েছিল, নিবারণ বসু। অনুপম এবার থামল। কিন্তু অনুপম, ওই 10 জনের কোন 5 জন? এটা রাত্রি বলবে। অনুপম হেসে বলল, চাইনিজ ক্যালেন্ডার, চাইনিজ জোরিয়াক সাইন জন্মসালের উপর নির্ভর করে। মানে? প্রীতমবাবু জন্মসাল 1946, তাই উনি কুকুর। পরিতোষবাবুর 1960, তাই সে ইঁদুর।
গত পরশু যিনি মারা গেলেন 1959 মানে সুয়ার। বাকি রইল দুজন, তাদের জন্মসাল 1954, সাপ বিজন মিত্র, নেক্সট টার্গেট। প্রত্যেকে মেরে তার মুখে তার রাশির মুখোশটা দিয়ে দিত খুনি। আর আগুনটা রাত্রি? রেশমি প্রশ্নটা করল। উনি বড় কর্তা মুখ দিয়ে আগুন বার করেন, মানে ড্রাগন। 1964 সালে জন্ম। আমাদের জেলার সুপার সাহেব। এই 5 জনই ছিলেন তদন্তের মূল কুশীলব। সবাই গুণমুগ্ধ হয়ে শুনে চলেছে। রেশমি আবার জিজ্ঞেস করল, এবার তো বল খুনিটা কে? অনুপম বলল, তার আগে বল, তুই এত ফেংসুই কোথায় জানলি? সারা ঘর ভর্তি বুদ্ধ, মানি প্ল্যান্ট। এমন সময় অনুপমের এই প্রশ্নটায় সবাই যেন একটু অবান্তর মনে হলো। রেশমি হেসে ফেলল, না তেমন কিছু নয়, ওই মিস্টার দত্ত এগুলো যোগান দেন, আমার ভালো লাগে তাই 2-1টা কিনেছিলাম। মানে উনি ব্যবসাটা করেন? অনুপম প্রশ্ন করল। না তো, কেন? ওনার কে ভাগ্নে আছেন, সে এইসব ফেংসুই করেন। জানিস রেশমি, ওনাদের আরেকটি পরিচয় আছে। পুরো ঘর নিস্তব্ধ, একটা দম বন্ধ করা পরিবেশ। দত্তবাবু হলেন নিবারণবাবুর শ্যালক, আর নিবারণবাবুর পুত্র হলেন নারায়ণ বসু। ফেংসুই করেন। ওনারা একসাথে গোপ লেনের মেসে থাকেন। কিন্তু তাতে কি প্রমাণ হয়? কোনো এক পুলিশ কর্তা প্রশ্ন করলেন। নিউ মার্কেট থেকে 6 মাস আগে এই চাইনিজ মুখোশ কেনে 3 জন, তার ফুটেজও আছে। আর একজনের ফোন নাম্বারও পাওয়া গেছে, এনবি মানে নারায়ণ বসু। মেসে খবর নিয়ে জানতে পেরেছি উনি গত 3 মাসে খুনের দিনগুলোতে উধাও ছিলেন। পুলিশ ফাইলের খুঁটিনাটি দত্তবাবুই সব খবর নারায়ণকে দিয়েছিলেন। প্রথমে অমলবাবুর ছেলেকে সন্দেহ করেছিলাম, ছেলেটার সব কিছু চেক করেছি, মোটামুটি ক্লিয়ার। তাহলে তো ওদের তো এক্ষুনি ধরতে হবে। রাত্রি এবার বলল, দেখবেন ধরতে গিয়ে যেন আর একটা নারায়ণ বসু তৈরি না হয়। পুরো ঘর জুড়ে একটা নীরবতা। ঘরের সবাই মোটামুটি বুঝে গেছে কিভাবে হয়েছিল সঞ্চয় ব্যাংকের তদন্ত। চলো নু, এবার উঠতে হবে, জানুয়ারির প্যাকিংটা চালু করতে হবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই গোয়েন্দা গল্প যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।